সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বাংলা ভাষণের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান আসলা। দর্শক, এই অনুষ্ঠানে আমরা উল্লেখযোগ্য সংবাদ সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে পর্যালোচনা করে থাকি। আর সেই পর্যালোচনায় অংশ নিতে আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন মুফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, এবং সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। আমরা আলোচনা করব, তবে আলোচনা যাবার আগে আমি একটু বার্তা কক্ষ থেকে গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলো জেনে নেই। গেল দিন উল্লেখযোগ্য সংবাদগুলো জানাতে বার্তা কক্ষ থেকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ মাহফুজ। শুভ মাহফুজ, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমাকে একটু গেল দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো যদি একটু জানান। জি রিশান, আপনি জানেন যে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস। এই দিবসকে ঘিরেই আজকের বেশিরভাগ উল্লেখযোগ্য সংবাদ। সকালে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা সহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন করেছে। এ সময় দেশ গড়ার দ্বিতীয় সুযোগ যাতে হাতছাড়া না হয় সেই প্রত্যয় ব্যক্ত করেছেন সবাই। আরেকটি বিষয় হচ্ছে যে ৭১-এর চেতনায় ফ্যাসিস্ট মুক্ত রাষ্ট্র গঠন ও দ্রুত নির্বাচনের আশা বিএনপির। ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের জন্য আলাদা অধিদপ্তর প্রতিষ্ঠা করার আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আরেকটি উল্লেখযোগ্য সংবাদ হচ্ছে সেটি হচ্ছে যে প্রধান উপদেষ্টার কাছে অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে গুম খুন সংক্রান্ত যে তদন্ত কমিশন গঠন করা হয়েছে সেই তদন্ত কমিশন। এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গুমের সাথে যে জড়িত সম্পৃক্ততা সেটি প্রমাণ মিলেছে, এমনটি তথ্য দিয়েছে তারা প্রধান উপদেষ্টাকে। আরেকটি বিষয় হচ্ছে যে তারা একই সাথে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে। আরেকটা উল্লেখযোগ্য সংবাদ হচ্ছে যে ভারতের সাথে বৈষম্যহীন বন্ধুত্ব চায় বাংলাদেশ, জানিয়েছে পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন যে সুসম্পর্ক চাইলে ফেরত দিতে হবে শেখ হাসিনাকে, সুসম্পর্ক চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। এটি হচ্ছে সমন্বয়ক সার্জিস আলম এই দাবি জানিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রা শায়িত হলেন প্রেমদোহের কবি হেলাল হাফিজ। মরণোত্তর রাষ্ট্রীয় পদক দেওয়ার ইঙ্গিত দিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা। এছাড়া আরেকটি উল্লেখযোগ্য সংবাদ সেটি হচ্ছে যে দুর্নীতিবাজদের বিচারে সামারি ট্রায়ালে প্রকাশ্যে চাবুক আইন করার দাবি জানিয়েছে বিচারপতি আব্দুর রউফ। তো মোটামুটি এই ছিল আজকের দিনের উল্লেখযোগ্য সংবাদগুলো। শুভ মাহফুজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আলোচনা করব। আমি প্রকাশ্যে চাবুক, সাইফুল হক ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। মধ্যযুগীয় সেটি হচ্ছে আমাদের বুদ্ধিজীবী দিবস গিয়েছে এবং একদিন পরে আমাদের বিজয় দিবস। এই দুদিনের মাঝামাঝিতে আসলে আমরা রয়েছি। এই সময় একটি বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ যারা শ্রদ্ধা জানিয়েছেন সেখান থেকে একটি উঠেছে যে ৫ই আগস্টের যে নতুন বাংলাদেশ ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে সেই বাংলাদেশকে বলছেন যে দেশ গড়ার দ্বিতীয় সুযোগ হাতছাড়া না করার প্রত্যয়। এটি আসলে সব রাজনৈতিক দলে বলছে, কিন্তু সেই দেশ কিভাবে আসলে গড়বে? আপনাকে ধন্যবাদ। তো প্রিয় ভাজন, শ্রদ্ধাভাজন ভাই এখানে আছেন সাবেক রাষ্ট্রদূত, আপনার ওইসব দর্শক শ্রোতা, তাদেরকে আমি শুভেচ্ছা জানাই। আমরা আজকে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আমরা গিয়েছিলাম। এবার প্রথম যেটা লক্ষ্য করেছি যে এবার মানুষের একটা ঢল এবার আমি লক্ষ্য করেছি মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে, এবং সমতল রায়ের বাজারও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। এই ঢলের একটা কারণ হচ্ছে যে মানুষের একটা অবরুদ্ধ পরিস্থিতি থেকে গত ৫ই আগস্টের ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থানের পরে একটা স্বতঃস্ফূর্ত আবেগের একটা বহিঃপ্রকাশ, জনস্রোত সব যেন মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধকে কেন্দ্র করে। এটা আমাকে যথেষ্ট আন্দোলিত করেছে, কিছুটা আবেগ মথিত করেছে। এটা আমি ঢাকায় থাকলে প্রায় প্রতি বছরই গেছি, তো এবার বিশেষ করে এটা একটা উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ কথা যেটা বেরিয়ে আসছে যে আমরা প্রথমত আমাদের ৭১-এর যারা আমাদের বীর শহীদ বা বুদ্ধিজীবীরা, যাদেরকে খুবই ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে বর্বরচিতভাবে হত্যা করা হয়েছিল, আসলে ৫৪ বছর পরও তার উপযুক্ত বিচার হয়নি। সেটা একটা বিষয়।
আর দ্বিতীয়ত হচ্ছে যে তারা যে একটা সাম্যভিত্তিক গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র সমাজের আকাঙ্ক্ষা তারা ধারণ করেছিলেন, ৫৪ বছরে আমরা কিন্তু সেটাকে আমরা কার্যকরী করতে পারিনি, সেটাকে বাস্তবায়িত করতে পারিনি। মুক্তিযুদ্ধের পরপর ৭২ সালে মানুষের আশাটা আসলে কিন্তু মানুষের স্বপ্নভঙ্গ হয়েছিল, এটা আমরা সবাই জানি। আরেকটা সুযোগ এসেছিল ৯০-এর সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনের বিজয়ের পরে আমরা যখন ৩ জোটের রূপরেখা তখন প্রণয়ন করি, আর তখনও মানুষের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছিল, কেউ কথা রাখেনি তখনও। এবার বলতে পারেন মুক্তিযুদ্ধের চৈতন্যের ভিত্তিতে সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলনেরও যে চেতনা, এবার ২০২৪-এ এবারকার গণজাগরণ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এটা নতুনভাবে এটা আবার ব্যক্ত হয়েছে যে আমরা আমাদের মুক্তিযুদ্ধের যে স্বপ্ন ২৪-এ সেটা নতুনভাবে যেভাবে সেটা ব্যক্ত হয়েছে কোটি কোটি মানুষের স্বপ্ন আকাঙ্ক্ষার মধ্য দিয়ে আমরা বৈষম্যহীন রাষ্ট্র চাই, সমাজ চাই। সে বৈষম্যটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সমস্ত ক্ষেত্রে আমরা আমরা এটাকে দূর করতে চাই, এবং তার জন্য যেটা বলা হয়েছে এবারকার স্বপ্ন আকাঙ্ক্ষা কোনোভাবে যাতে প্রতারিত না হয়, তো এবারকার এই সুযোগটা, সুতরাং সেজন্য বলতে চাই ব্যাপারে আমরা খুব পরিষ্কার করে বলেছি এবার যেটা ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, এবার প্রেক্ষিতটা একটু ভিন্ন। সকল রাজনৈতিক দল জনগণের কাছে আমাদের একটা কমিটমেন্ট যে আমরা পুরনো কায়দায় আর দেশ চলবে না, পুরনো স্বৈরতন্ত্র একটা দল বা একটা ব্যক্তিকেন্দ্রিক যে চূড়ান্ত স্বেচ্ছাচারিতা বাংলাদেশ সে পথে আর হাঁটতে পারবে না। ফলে আমাদের বিভিন্ন দল, আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ যারা রাজপথের সকল বিরোধী দল, আমরা মানুষের কাছে বলেছি আমরা এবার একটা জবাবদিহিমূলক, একটা স্বচ্ছ, দায়বদ্ধ রাষ্ট্র, সমাজ, সংবিধান তৈরি করতে চাই। ফলে সে অঙ্গীকারটা কিন্তু এবার আজকে খুব পরিষ্কার করে এটা কিন্তু ব্যক্ত হয়েছে। আরেকটা প্রশ্ন আজকে উত্থাপিত হয়েছিল, সাংবাদিকরা আমাকে শহীদ মিনারে জিজ্ঞেস করেছিলেন যে আওয়ামী লীগ আজকে এবারই প্রথম বহু বছর পরে কোথাও আওয়ামী লীগকে দেখা যায়নি। তো আমি যেটা মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে বলেছি সেটা হচ্ছে যে বাস্তবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের কথা বললেও মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে বাস্তবে অবস্থান, মুক্তিযুদ্ধের যে গণতান্ত্রিক চেতনা, সাম্যভিত্তিক একটা সমাজ প্রতিষ্ঠার যে চেতনা, আওয়ামী লীগ বাস্তবে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এবং একটা চূড়ান্ত একটা দলীয়, একটা ব্যক্তিকেন্দ্রিক এক ধরনের রাষ্ট্রীয় ফ্যাসিবাদী ব্যবস্থা তারা কায়েম করেছিল। ফলে এটা হলো যে আওয়ামী লীগের একটা অপরাধের এবং পাপের একটা প্রায়শ্চিত্তের পাপের কারণে বাস্তবে আওয়ামী লীগ এখন রাজনৈতিক মাঠ থেকে বাস্তবে এখন তারা ছিটকে পড়েছে। আওয়ামী লীগ কীভাবে ফিরবে সেটা এখন যে বিচারের প্রক্রিয়া চলছে, সেই বিচারের প্রক্রিয়া কিভাবে আমরা সম্পন্ন করতে পারবো, তাদের যে 16 বছর অপরাধ সেগুলোর কিভাবে তার নিদান হবে, তার বিচার হবে। সুতরাং এর সঙ্গে অনেকগুলো প্রশ্ন যুক্ত, যেটা বলে শেষ করব সেটা হচ্ছে আমরা ইতিমধ্যেই এবারকার এই আমাদের মধ্যে নানা মতপার্থক্য আছে, নানা ব্যাপারে হয়তো আদর্শিক রাজনৈতিক মতপার্থক্য আছে, কিন্তু আমরা দেশের স্বার্থে স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, একই সাথে ভোটাধিকার, গণতান্ত্রিক অভিযাত্রা, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা বিশ্বাসযোগ্য নির্বাচন, এবং সেই নির্বাচনের জন্য অনেকগুলো গণতান্ত্রিক রূপান্তর, যেটাকে অনেকে সংস্কার বলতে চান, তো সেসব ব্যাপারে এক ধরনের ব্রডলি একটা জাতীয় ঐক্যমতের জায়গা আছে। এটাই হচ্ছে এবারকার আন্দোলনের, এবারকার অভ্যুত্থানের সবচেয়ে বড় জায়গাটা, সেটা যেন আমরা ধারণ করতে পারি। সুতরাং আমি খুব আশাবাদী যে আমরা নানা তর্ক বিতর্ক আছে, দোষারোপ পাল্টা দোষারোপের প্রশ্ন আছে, কিন্তু দিন শেষে সত্যি সত্যি আমরা এবার একটা নতুন এবার একটা বাংলাদেশের স্বপ্ন আমরা দেখতে চাই। স্যার, আমি আপনার কাছে যেতে চাই যে এই বিষয়ে দুটি বিষয় যদি একটু নিয়ে যাই। একটি হচ্ছে যে আওয়ামী লীগের যে বিষয়টি সাইফুল আলম বললেন যে রাজনৈতিক মাঠ থেকে ছিটকে গেছে আওয়ামী লীগ, তার ভূমিকার কারণে যেই দলটি মোটা দাগে বলা যায় যে মুক্তিযুদ্ধকে নিজের সম্পত্তি বলে দাবি করে আসছিল, সেই দলটি আসলে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক দিবসগুলোতে তার উপস্থিতি নেই এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে।
এই বিষয়টি আপনি আসলে কিভাবে বিবেচনা করবেন? আরেকটা তিনি বলছিলেন যে রাজনীতিবিদরা বলছেন যে পুরনো কায়দায় দেশ চলবে না। গত 53 বছর ধরে স্বাধীনতার পরে এই বক্তব্যটি রাজনীতিবিদরা দিয়েই যাচ্ছেন, আর দেশের মানুষ রাজনীতিবিদদের নানান ফ্যাসিবাদী আচরণের বিরুদ্ধে আন্দোলন করে বারবার পরিবর্তন আনার চেষ্টা করছেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সাইফুল ভাইকে এবং অগণিত দর্শক শ্রোতাদের শুভেচ্ছা, অভিনন্দন। দেখুন, 23-24 বছর পাকিস্তানি আমলে বাঙালি জাতি অনেক দুঃখ কষ্ট যেমন সহ্য করেছে, তারপর মুক্তিযুদ্ধ আসলো, সেখানে একটা বিরাট রকমের একটা পরিবর্তন আশা করেছিল। হ্যাঁ, পরিবর্তন হয়েছে, তবে জাতিগতভাবে হয় নাই, হয়েছে হয়তো মুষ্টিমেয় কিছু লোক যারা সুবিধাভোগী ছিল, যারা তারা পেয়েছে এবং তাদের অবস্থা নিশ্চয়ই পরিবর্তন হয়েছে। কিন্তু দেশের অগণিত সাধারণ মানুষ যারা পাকিস্তানি আমলে 23-24 বছর যারা সব কিছুর দিক দিয়ে অনগ্রসর ছিল, বঞ্চিত ছিল, লাঞ্ছিত ছিল, তাদের অবস্থার দুঃখজনকভাবে হলেও সত্যি কোনো পরিবর্তন হয়নি। তো হয়নি কেন সেটা আমরা হয়তো সকলেই জানি, বিশেষ করে রাজনৈতিক দলরা খুব ভালো করেই জানেন, যারা ক্ষমতায় ছিল তাদের কথা বলছি। কিন্তু এটা দূর করার জন্য কোনো রকমের চেষ্টা ছিল না, বরং কিভাবে ক্ষমতায় আঁকড়ে থাকা যায়, ক্ষমতাটা ধরে রাখা যায়, সেটাই ছিল। তো ফলে এই যে নীরব সহ্যকারী যারা, নীরবে যারা সহ্য করে গেছে, তাদের জন্যে নতুন সূর্যোদয় হলো এই জুলাই আগস্টের আন্দোলনটা। এবং সেখানে এতদিন পর্যন্ত 53 বছর পর্যন্ত তারা পেছনে ছিল, এবার কিন্তু তারাই সামনে আসলো। এই প্রথম বলা হলো যে অমুক দল নয় বা তমুক ব্যক্তি নয়, প্রথম বলা হলো জনগণের কথা বলা হলো। এবং এই জনগণকে সামনে নিয়ে আসলো কিন্তু আরেকটা ক্ষুদ্র জনগোষ্ঠী, সেটা হচ্ছে ছাত্ররা, শিক্ষার্থীরা। তারাও জনগোষ্ঠী, কিন্তু তারাই সামনে নিয়ে আসছে জনগণকে। স্বীকৃতি যদি জনগণকে সত্যিকার অর্থে কেউ দিয়ে থাকে, তাহলে আমাদের শিক্ষার্থীরাই দিয়েছে, জুলাই আগস্টে দিয়েছে। এবং এই দুই শক্তি, সাধারণ মানুষের শক্তিটা আর শিক্ষার্থীদের শক্তিটা, এর সম্মিলনে কিন্তু সমস্ত সুবিধাভোগী যারা কায়েমি স্বার্থবাদী, তাদের ভিত নড়ে উঠল। শুধু নড়ে উঠল না, 15 বছর যারা দুর্দণ্ড প্রতাপে যারা দেশ শাসন করেছে এবং এই দেশটাকে একটা মানে ফ্যাসিজমের একটা প্রকৃষ্ট উদাহরণে পরিণত করেছিল, তারা শেষ পর্যন্ত পলাতে বাধ্য হয়েছে, পলায়ন করেছে। এবং এমনভাবে পলায়ন করেছে মনে হচ্ছিল যেন যুদ্ধক্ষেত্রে যখন দেখছে কোনো বাহিনী তারা হেরে যাচ্ছে, তখন তাদের সেনাপতি সৈনিকদের সমস্ত যা খুশি সেনাপতি পালিয়ে গেল। এটা তো ইতিহাসে হয়তো এরকম ঘটনা খুঁজলে পরে 2-4টা পাওয়া যাবে, কিন্তু একবিংশ শতাব্দীতে এইভাবে সেনাপতি পালিয়ে যাওয়ার উদাহরণ নাই। হ্যাঁ, পরাজয় স্বীকার করে যুদ্ধক্ষেত্র থেকে উঠে যেতে পারি, কিন্তু তাই বলে যাই হোক, এখন যেটা দরকার, এখন দরকার হচ্ছে যে একটা আদর্শকে সামনে রেখে বা একটা লক্ষ্যকে সামনে রেখেই তো এতগুলো জুলাই আগস্টের ব্যাপারটা হয়েছে। এবং এতে শুভ লক্ষণ একটাই আছে, যে কি রাজনৈতিক দলগুলো যারা শাসন ব্যবস্থায় ছিল তারা বাদ দিয়ে বাকি সকলে এটাকে স্বাগত জানিয়েছেন। যেমন এখানে সাইফুল ভাই আছে, তাদের দল অবশ্য আগে থেকেই তারা যারা বামপন্থী বা যারা ক্ষমতার জন্য যারা রাজনীতি করেন না, একটা আদর্শের জন্য যারা করে, এবং এটা স্পষ্ট গত 50-53 বছরে আমরা দেখেছি।
তো এরা রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছেন। আমি আশাবাদী যদি এটা ধরে রাখতে পারেন, একটু ছোট আকারে হলে পরেও এরশাদের পতনের সময় কিন্তু রাজনৈতিক বড় বড় দল যারা, অর্থাৎ আমি বিএনপি, আওয়ামী লীগ এবং এর কথা বলছি, জামাতের কথা বলছি, তারা এরশাদের পতনের সময় সামনের কাতারে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন, জনগণকে তারা উদ্বুদ্ধ করেছেন, পরিচালিত করেছেন এবং এরশাদের পতন হয়েছে, যেটা সকলেই চাচ্ছিল। এবং তখন তারাও কিন্তু ওয়াদাবদ্ধ হয়ে গেলেন যে দেশে একটা এবার সত্যিকারের একটা সুবাতাস বইবে, সুশাসন আসবে, বঞ্চিত মানুষরা আর বঞ্চিত থাকবে না। কিন্তু ক্ষমতায় গিয়ে দেখা গেল ওই যে আমাদের বাংলাদেশের কথা প্রচলিত, যেই লাউ সেই কদু, যা ছিল স্বৈরাচার, এরাও তাই আমের আচার হয়ে গেল। এখন যাতে এটা যাতে না হয়, অবশ্যই এবার একটা ওই যে একটা চেক অ্যান্ড ব্যালেন্স বা একটা সেফগার্ড আছে, সেটা হচ্ছে ছাত্র শক্তি। আবার ছাত্র শক্তি শব্দটা একটা দলের, মনে আছে আপনার ছাত্র শক্তি যে পাকিস্তানি পাকিস্তানি আমলে যে একটা, হ্যাঁ এটা একটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা সংগঠন ছিল তখন। গুরুত্বপূর্ণ বটে, কিন্তু তবে সেটা ছিল, সেটা হ্যাঁ, তো প্রো গভর্নমেন্ট, হ্যাঁ প্রো গভর্নমেন্ট ছিল, যাই হোক। জি। তো আশা করি এবার এরকম হবে না, এবং আশা করি জনগণ এটার সমর্থন দেবে। তবে হ্যাঁ, যদি আবার এর মাঝে যদি কেউ উচ্চাভিলাষী নেতা থাকেন, যা ক্ষমতায় যখন এসে গেছি বা পেয়ে গেছি, তাহলে আমাদের জাতির যে দুর্ভোগ নেমে আসবে, এটা সারাই করবার আর কোনো সুযোগ থাকবে না। তো আমরা আশা করব ইনশাল্লাহ এবার নতুন দিনে নতুন কিছু একটা হবে। সুফল ভোগ করেছে এতদিন, সুবিধাভোগীরা ভোগ করেছে, আর সুফলের তো দূরের কথা, সামান্য জীবনধারণেরও নিশ্চয়তা যাদের ছিল না, তারা পশ্চাতে ছিল এতটা দিন, অর্ধ শতাব্দীর বেশি। এবার তাদের কথা আসুন, সবাই মিলে আসুন, এটা এবার তাদের কথা, সকলের কথা ভাবি। আমরা একটি রাজনৈতিক দল বা একটি গোষ্ঠী বা একটা শাসক গোষ্ঠী, এগুলো নয়, সকলের কথা ভাবি। সকলের কথা ভাবলে পরে নিশ্চয়ই আমরা যে লক্ষ্য নিয়ে শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ আন্দোলন করেছে, জয়লাভ করেছে, ফ্যাসিজমকে তাড়িয়েছে দেশ থেকে, নিশ্চয়ই সেটা অর্জিত হবে। সাহেব, রাজনীতিবিদদের এই গত 4 মাসের যদি আমরা পরিস্থিতিগুলো দেখি, তাহলে সাধারণ মানুষের কাছে কি আশা আছে যেটি আসলে আগামীতে আর স্বৈরশাসন কিংবা ফ্যাসিবাদের উত্থান হবে না? যেহেতু সংস্কারগুলো এখনো শুরু হয়নি, হয়তো তো বোঝা যাবে যে আসলে রাজনৈতিক দলের সাথে যেই টানাপোড়েন চলছে অন্তর্বর্তী সরকারের, সেই জায়গায় আসলে সংস্কার নিয়ে তো একটা জায়গায় পৌঁছতে হবে। সেইখানে আসলে কি আছে সাধারণ মানুষের জন্য? না, সাধারণ মানুষের জন্য তো ইতিমধ্যে আমরা রাজনৈতিক দলের দিক থেকে বা নেতৃত্বের দিক থেকে আমরা সুনির্দিষ্ট করে তো বলেছি যে আমরা কোন কোন ক্ষেত্রে আমরা পরিবর্তন চাই, কোন কোন ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে আমরা রিফর্মটা আমরা আনতে চাই। মানুষের বড় ব্যাপার ছিল যে একটা দল, একটা জনপ্রিয় দল যাতে স্বৈরতন্ত্রী হয়ে উঠতে না পারে, একজন ব্যক্তিকেন্দ্রিক একটা চূড়ান্ত অগণতান্ত্রিক যে ক্ষমতা কাঠামো, তাকে পরিবর্তন করার ব্যাপারে আমার মনে হয়েছে ইতিমধ্যে সমস্ত রাজনৈতিক দল মোটামুটি ঐক্যবদ্ধ। এবং সেদিক থেকে প্রধানমন্ত্রীর ক্ষমতা যে সীমিত করা দরকার, কারণ আমাদের বিদ্যমান ব্যবস্থাতে বাস্তবে প্রধানমন্ত্রী কেন্দ্রিক একটা স্বৈরতন্ত্র, একটা সংসদীয় স্বৈরতন্ত্র। উৎসটা হচ্ছে বিদ্যমান সংবিধান, সংবিধানের 70 অনুচ্ছেদ সহ অনেকগুলো ধারা আছে যেখানে তিনি যা খুশি তিনি করতে পারেন। এটার একটা পরিবর্তন দরকার। এক, দুটো, তাকেও জবাবদিহিতার মধ্যে আনার যে প্রশ্ন। 2, 3 নম্বর হলো যে আমরা বলেছি ইতিমধ্যে প্রধানমন্ত্রীর ক্ষমতা কাঠামোর সাথে রাষ্ট্রপতির যে ক্ষমতা, রাষ্ট্রপতিকে কোন কোন ক্ষমতা কিভাবে দেওয়া যেতে পারে, রাষ্ট্রপতি ব্যক্তি না একটা এই পদটাকে কীভাবে এটাকে এম্পাওয়ার্ড করা যেতে পারে, এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ আলোচনা আছে। 2 নম্বর হচ্ছে নির্বাহী বিভাগের সাথে আমার বিচার বিভাগ এবং আইন প্রণয়নী বিভাগের একটা রেশনাল, লজিক্যাল বা একটা ভারসাম্যমূলক সম্পর্ক কিভাবে
তৈরি করা যায়। আরেকটা ইতিমধ্যে আমরা বলেছি, পার্লামেন্টের মানে জাতীয় সংসদের পাশাপাশি আমরা একটা আপার চেম্বারে একটা উচ্চ কক্ষ বা উচ্চ পরিষদ এটা গঠন করা যায় কিনা, যেটাও একটা প্রতিনিধিত্বমূলক জায়গাটা যেটা হতে পারে। অর্থাৎ ক্ষমতাটাকে এক ধরনের বিকেন্দ্রীকরণের প্রশ্ন। কারণ আপনি খেয়াল করবেন যে ক্ষমতার সাথে একটা স্বেচ্ছাচারিতা যুক্ত। ক্ষমতা একটা প্রশ্নহীন আনুগত্য দাবি করে। ক্ষমতা একটা আনক্রিটিক্যাল একটা সাপোর্ট দাবি করে। তো এবারকার সংস্কার বা আলোচনার একটা গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে প্রথমত যে ক্ষমতাসীনরা এই যে ক্ষমতাকে ক্ষমতাসীনরা মনে করে তিনি হচ্ছেন বেহেশতের ব্যাপার, আর বিরোধী দলে থাকা মানে হচ্ছে প্রায় দোজগে থাকার মতন। তার মানে উইনার্স টেক অল, এই যে জায়গাটা ক্ষমতার সাথে আপনি যা খুশি করতে পারেন। আর আমি ইতিমধ্যে বলেছি বহু জায়গাতে বা আলাপ আলোচনাও আছে, নানা স্তরে আছে, আমার ল মেকাররা, আইন প্রণেতারা, তারা কোনো উন্নয়ন কাজের সাথে তাদের যুক্ত থাকা উচিত নয় তাদের। কারণ আমার ডেভেলপমেন্ট ওয়ার্কের জন্য আমার লোকাল বডি আছে, স্থানীয় সরকার আছে, স্থানীয় পরিষদ আছে, দে আর টু অর্গানাইজ, দে আর টু মনিটর, দে আর টু মানে সুপারভাইজ দ্য হোল থিং। এই জায়গাতে আপনি কখনো যদি আপনার ল মেকাররা যদি এর সঙ্গে যুক্ত হয়ে পড়ে, এর সঙ্গে টাকা পয়সা, এর সঙ্গে দলীয়করণ, এর সঙ্গে দুর্নীতি, এর সঙ্গে দুর্বৃত্তায়ন, এর সঙ্গে এলাকাটা জমিদারি তৈরি করা এগুলোর সাথে কিন্তু যুক্ত। ফলে এই জায়গাটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা রিফর্মের প্রশ্ন আছে। ফলে আমরা জনগণের কাছে এবার এরকম অসংখ্য প্রস্তাবনা আমরা দিয়েছি। আপনি খেয়াল করবেন বিচার বিভাগ ছিল এর একটা ধারাবাহিকতা আছে, কিন্তু গত 16 বছরে বিরোধী দল এবং যে কোনো প্রতিপক্ষকে দমন করবার জন্য সবচেয়ে বড় হাতিয়ার ছিল বিচার বিভাগ। অথচ বিচার বিভাগ ছিল মানুষের শেষ একটা ভরসার জায়গা। সেটাকে আপনি দলন নিপীড়ন জন্য এটাকে আপনি হাতিয়ার, এটাকে আপনি তৈরি করেন। লক্ষ লক্ষ উদাহরণ এগুলোর জন্য। তাহলে এর একটা গুণগত পরিবর্তন অত্যন্ত জরুরি। অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, দুর্নীতি দমন কমিশন বলি, আমার মানে অসংখ্য জায়গাগুলো আছে। তো তাহলে সবগুলোর একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আমার সাংবিধানিক প্রতিষ্ঠান, আমার গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো, গোটা নির্বাচনী ব্যবস্থা। আপনি খেয়াল করবেন নির্বাচনী ব্যবস্থা দাঁড়িয়েছে কি সরকারের এক্সটেন্ডেড একটা বাহু হিসাবে ইলেকশন কমিশন কাজ করেছে, যেন সরকারি দলেরই একটা অঙ্গ সংগঠনের মতো করে সেটা কাজ করে। বলে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, তার যে মর্যাদা, তার যে দায়িত্ব, চূড়ান্তভাবে এটাকে ভুলুণ্ঠিত করা হয়েছে। আমি ইতিমধ্যে বহু জায়গায় বলেছি, গত 3টা নির্বাচন কমিশনে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে আইনের আওতায় আনা দরকার। তারা যেভাবে মানুষের ভোটাধিকারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, তারা যেভাবে সরকারি দলকে আশ্বস্ত করতে যে খুশি করতে যে তাদের স্বার্থে তারা কাজ করেছেন, গোটা নির্বাচনী পদ্ধতিকে তারা ধ্বংস করে দিয়েছেন। তো ফলে এবং তার মানে গোটা নির্বাচনী ব্যবস্থার একটা গণতান্ত্রিক রিফর্ম দরকার। এবং এই রিফর্ম কারণ আপনি দেখবেন, ধরুন এই যে এখন কিন্তু দেখবেন নির্বাচনে অনেক আলোচনা, কিন্তু মেইন স্ট্রিম কোনো মিডিয়াতে আমি দেখলাম না নির্বাচনে অনেকগুলো আলোচনা হচ্ছে, কিন্তু নির্বাচন যে পুরোপুরি একটা ব্যবসায় পরিণত হয়েছে। অন্য কোনো ব্যবসায় এত মুনাফা করা সম্ভব না। নির্বাচনী ব্যবসায় যে পরিমাণ মুনাফা এখন অর্জিত, কোনো মতে এমপি হতে পারলে, মন্ত্রী হতে পারলে 25 লাখ টাকা খরচ করার কথা, খরচ করছে 25 কোটি 50 কোটি খরচ করছে। আমি এখানে তার মানে কি? তার মানে চাই আমরা এই সমস্ত ক্ষেত্রে আমরা একটা পরিবর্তনের জন্য আমরা আমাদের পার্টি থেকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমাদের যুগপথার সকল শরিক, এর বাইরেও যত রাজনৈতিক দল আছেন, আমি দেখেছি প্রত্যেকে এবার একটা পরিবর্তনের কথা একটা বলছেন। তাহলে এটা একটা মহেন্দ্রক্ষণ। সবাই যেখানে একমত, কোনো কোনো প্রশ্নে ভিন্নতা আছে, দ্বিমত আছে, সেগুলো আলাপ আলোচনা করে আমরা একত্রিত হতে পারি। যে আমি মনে করি অনেক প্রশ্নে একমত আছে, সেগুলোর ব্যাপার অন্তর্বর্তী সরকার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আলাপ আলোচনা করে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। আর যেগুলো মধ্যমেয়াদী দীর্ঘমেয়াদী প্রশ্ন, পরবর্তী নির্বাচিত পার্লামেন্ট, জনপ্রতিনিধিরা, পরবর্তী সরকার তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। অন্তর্বর্তী সরকার, যেটা আপনি তো প্রশ্ন করছিলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের ভিত্তিটা তারা তৈরি করবেন। তারা একটা কনসেনসাস তৈরি করবেন অ্যামং দ্য পলিটিক্যাল পার্টিস অ্যান্ড দ্য ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার্স। তারা একটা মতামত তৈরি করবেন। আর এটা আমি খুব অবাক হয়েছি, সংস্কার এবং নির্বাচনকে যেভাবে পরস্পর বিরোধীভাবে হাজির করা হচ্ছে,
এটা খুবই ভুল উপস্থাপনা, এক ধরনের অন্যায়। এটা কোনো রাজনৈতিক দল বলেনি যে আমরা কোনো পরিবর্তন সংস্কার ছাড়াই সরাসরি আমরা কিন্তু নির্বাচনে চাই। একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য অনেকগুলো গুরুত্বপূর্ণ সংস্কার দরকার। এর বাইরেও আমার ব্ল্যাক লজ মানে রিপিল থেকে শুরু করে, এই যে আজকে আপনি বললেন র্যাবের কথা, ইতিমধ্যে আজকে হয়তো একটু পরে হয়তো আপনি বলবেন, আলোচনা করব। তাহলে অনেকগুলো রিফর্মের ব্যাপারে আমরা একমত আছি। সরকারকে আমি বলেছি উচ্চাভিলাষী প্রকল্পটা বাদ দিয়ে অ্যাচিভেবল, যেটা অর্জনযোগ্য, যেখানে ব্রডলি মতৈক্য কনসেনসাস আছে, আপনি তার উপরে দাঁড়িয়ে আপনি আপনার জার্নিটাকে আপনি কমপ্লিট করেন। একটা ডেমোক্রেটিক ট্রানজিশন কিভাবে হতে পারে তারা যদি এই কাজটা করতে পারেন, এটা অসাধারণ সাফল্য হিসেবে এটাকে আমরা বিবেচনা করব। সাবলি, আমি ওই আপনার একটা প্রশ্ন করবো। আপনি এমপিদের বাণিজ্যের বিষয়টি আপনি বলেছিলেন, আপনারা অনেকগুলো সংস্কারের সঙ্গে একমত হয়েছেন, কিন্তু সেই সংস্কারগুলো তো রাষ্ট্রীয় কাঠামোতে সংস্কার, কিন্তু রাজনৈতিক দলের মধ্যে যদি সংস্কার না আসে, সেই রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করে আসলে কতটা ইতিবাচক রাজনীতি পাওয়া যাবে? এবং আরেকটা বিষয় হলো যে উচ্চকক্ষ বা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যদি হয়, সেক্ষেত্রে দেখুন 300 এমপি নিয়ে ব্যবসা, তাহলে সে 600 এমপি বা 700 এমপির ব্যবসা শুরু হয়ে যাবে রাজনৈতিক দলগুলোতে। আমি প্রথম আপনি যেটা বললেন, আপনি তো 1 নম্বরে কোনটা বললেন? আমি বলেছি যে অনেকগুলো সংস্কারের সঙ্গে তো আপনারা একমত, কিন্তু রাজনৈতিক দলের আচ্ছা, মধ্যে তো হ্যাঁ। এটা তো রাষ্ট্রীয় সংস্কার, দলের মধ্যে তো সংস্কার আমি দরকার। এটাকে অল্প করে বলি। অবশ্যই আমি যদি রাষ্ট্রে সমাজে যদি সংস্কার চাই, তাহলে আমার ঘরের মধ্যে আগে পরিবর্তন দরকার। যে রাজনৈতিক দল যারা নেতৃত্ব দেবেন দেশ পরিচালনায়, তারা যদি অ্যাকাউন্টেবল না হয়, দলের মধ্যে যদি ইন্টারনাল ডেমোক্রেটিক প্র্যাকটিস যদি করতে না পারেন, আপনি যদি একটা দলের যদি আপনি প্রধান হন, আমি আপনার সহকর্মী হিসাবে আপনাকে যে কোনো প্রশ্ন করবার আমার অধিকার আছে। আপনি যদি আমার ভোটে যদি আপনি প্রেসিডেন্ট, চেয়ারম্যান হন বা কেন্দ্রীয় কমিটি মেম্বার হন, তাহলে আপনাকে যে কোনো সাধারণ সদস্য আপনাকে প্রশ্ন করতে পারে। এটাই গণতন্ত্র। সুতরাং এই মূল্যবোধটা দলগুলোর মধ্যে সংস্কারটা খুব জরুরি। কোনো দল তো আমাদের তো কোনো টাকার পারিবারিক সম্পত্তি না, নানা ঐতিহ্য থাকতে পারে, কিন্তু দল তো একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন। তাহলে একটা রাজনৈতিক দল নিজেই যদি একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন না হয়, তার মানে কি ডেমোক্রেট মানেটা কি? এখানে ভিন্ন মতের সুযোগ আছে, সমালোচনার সুযোগ আছে, আপত্তির সুযোগ আছে। এটা না থাকলে সেটাকে গণতান্ত্রিক সেটাকে বলা যাবে না। তাহলে দলের মধ্যে এটা এনশিওর করা দরকার। সেকেন্ডলি আপনি যেটা বললেন পরের প্রশ্নটা দ্বিকক্ষ বিশিষ্ট ব্যাপারে আমরা বলেছি, আপনি খুব সঙ্গত বলেছেন। এখন 300 এমপি নিয়ে একটা এমপি বাণিজ্য চলছে, এরপরে 600 এমপি নিয়ে বাণিজ্য চলবে কিনা। সেখানে আমাদের পার্টির প্রস্তাব, অনেকগুলো দলের প্রস্তাব হচ্ছে যে ধরুন যদি আমরা যেটা বলেছি এটা প্রত্যক্ষ নির্বাচনের পাশাপাশি একটা সংখ্যানুপাতিক পদ্ধতিতেও একটা নির্বাচন করা, তাহলে সেখানে যে দল যত ভোট পাবে, ধরুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ধরুন যদি 20 লক্ষ ভোট পায় আগামী নির্বাচনে, সারা হয়তো কোনো একটা সিটে হয়তো আমি এককভাবে হয়তো আমি জেতার মতো ভোট পেলাম না ধরুন, কিন্তু সারা দেশে যদি আমরা 20 লক্ষ ভোট পাই, আমার কোদাল মার্কার প্রার্থীরা হয়তো 5-6টা সিটে হয়তো বা আসতে পারে। তাহলে এরকম অনেক দল কিন্তু পার্লামেন্টে আসতে পারে। তার মানে সংখ্যানুপাতিক পদ্ধতিতে সেখানে কিন্তু আপনার বাণিজ্যের খুব কিন্তু সুযোগটা নাই। কারণ আপনি সেখানে সরাসরি আপনি কোনো প্রার্থীকে ভোট দিচ্ছেন না, আপনি দলকে ভোট দিচ্ছেন, দলের মার্কাকে ভোট দিচ্ছেন, দলের যে পলিটিক্যাল এজেন্ডা, তার যে ডেভেলপমেন্ট এজেন্ডা, ইলেকশন ম্যানিফেস্টো, তার প্রতি আপনি আপনার সমর্থন বা সংহতি আপনি জ্ঞাপন করছেন। আর এটাকে যেটা বলেছি, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ কাজ, মনোনয়ন বাণিজ্য এবং নির্বাচনী বাণিজ্য, এটাকে কঠোরভাবে যদি দমন করা না যায়, আখেরে আগামী পার্লামেন্টও কিন্তু বিত্তবান, ধনী এবং লুটেরা মাফিয়াদের একটা ক্লাবে কিন্তু এটা পর্যবেসিত হবে। তো এত রক্তপাত, এত রক্তস্রোত, শেষ পর্যন্ত যদি আপনি লুটেরা মাফিয়াদের যদি আপনি ক্লাব বানিয়ে ফেলেন, যদি আপনি অনেক সংস্কার করলেন, কিন্তু নির্বাচনের এই ক্ষেত্রে দেখা গেল একজন 100 কোটি টাকা নিয়ে নির্বাচন করছে, আর বিপ্লবী ওয়ার্কার্স পার্টি একটা কর্মী 5 লক্ষ 10 লক্ষ টাকা নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না। তার মানে কি জমিনটাকে আপনি সমান করছেন না, মানে একটা আনইভেন কম্পিটিশনে নিয়ে যাচ্ছেন। আমাদের মতো দল বাদ দেন, তাহলে এমনকি বিএনপি বা এই ধরনের কোনো দলেরও সৎ নিবেদিত প্রাণ যারা রাজনৈতিক কর্মী, তাদের পক্ষ প্রতিদ্বন্দ্বিতা করা এমনকি যেটা কিন্তু অসম্ভব প্রায়। সুতরাং ইলেকশন কমিশনকে, নির্বাচন সংক্রান্ত যে কমিশন হয়েছে, রাজনৈতিক দলগুলোকে এটাকে একটা সিরিয়াস অ্যাটেনশন যদি না দিই, আখেরে কিন্তু পার্লামেন্ট কিন্তু বিত্তবানদের ক্লাবে পর্যবেসিত হবে এবং এটা মানুষের তেমন কোনো কিন্তু কল্যাণ এটা আসবে না।
আমরা আলোচনা করবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজের নিচে ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গে থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। আমরা নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করছিলাম, সংস্কার এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে, এবং যেটি বলছিলাম যে দলগুলো, রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের অনেক ক্ষেত্রে একমত হয়েছে, কিন্তু নিজের দল সংস্কারের কোনো ধরনের রোডম্যাপ কিংবা কোনো ধরনের রূপরেখা এখন পর্যন্ত যায়নি, গত 4 মাসেও। কিন্তু রাষ্ট্র সংস্কার নিয়ে তারা আসলে সরকারের সাথে দিন দরবার করছেন, দর কষাকষি চলছেন। যদি রাষ্ট্র সংস্কার, সাইফুল ভাইয়ের কথাটা যদি আমি ধরে নেই যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতার কিছুটা ভারসাম্য আনলেন, কিন্তু দলের প্রধান বা নির্বাহী প্রধান যিনি থাকবেন রাষ্ট্রের, তার ক্ষমতার ভারসাম্য তৈরি হলো না। সংসদে নিজ দলের সমালোচনা করা গেল না, কিংবা দলীয় ফোরামেও নিজ দলের সিদ্ধান্তের সমালোচনা করা গেল না। তাহলে সেই গণতন্ত্র দিয়ে আসলে আমরা কি ইতিবাচক রাষ্ট্র পাবো? আমার ধারণা পাবো না, সোজা কথায়। কারণ যে তার পরিবারের মধ্যে, আমি এবার আরও ছোট আকারে বলি, পরিবারের মধ্যে যে শৃঙ্খলা না রাখতে পারে, পরিবারের মধ্যে যে ওখানে ন্যায় নীতির ভিত্তিতে সে গিয়ে পরিবার থেকে বাইরে গিয়ে সে তার যে বৃহত্তর ক্ষেত্র, কর্মক্ষেত্র, সেখানে তো সে কিছুই করতে পারবে না। সে যদি পরিবারের মধ্যে যদি ডিসিপ্লিন না রাখতে পারে, সেই লোক পাড়ায় বা তার শহরে বা তার গ্রামে সে কীভাবে নেতৃত্ব হবে? এক্স্যাক্টলি এই ব্যাপারটাই হচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলার। রাজনৈতিক দলগুলা নিজেদের পরিবারের দিয়ে কি হচ্ছে না হচ্ছে সেটা দিয়ে খেয়াল নাই, শুধুমাত্র খেয়াল কি ওই কেন্দ্রের দিকে, রাষ্ট্রীয় পর্যায়ে। তাতে করে গিয়ে ক্ষমতায় যাওয়া যাবে, ক্ষমতায় গিয়ে তারপরে নিজেদের ইচ্ছা মতো যা খুশি করা যেতে পারে। তো এই প্রক্রিয়াটা কোনো পার্টি এখন পর্যন্ত শুরু করে নাই, যারা মানে আমি বড় বড় দলগুলোর কথা বলছি আর কি, যে নিজেদের মধ্যে যে একটা ডিসিপ্লিন আনতে হবে, তাদের যে নিজেদের গঠনতন্ত্র ইত্যাদি আছে, বাইলজ ইত্যাদি, সেগুলো তো অনুসরণ করা হয় না। সেটাতে একটা লেখা আছে এতদিন পরে একটা সভা করতে হবে বা ইয়ে করতে হবে, কেউ এটা খেয়ালই করে না। তো যাই হোক, এটা আশা করি যে বিপ্লবটা ঘটে গেছে এবার 2024-এর জুলাই আগস্টে, এটা থেকে অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে। যদি শিক্ষা গ্রহণ না করা হয়, দলকে কিভাবে পরিচালিত করবেন, নিজেকে কিভাবে পরিশীলিত করবেন, এটা থেকে যদি কিছুমাত্র যদি অন্তত 10-20% শিক্ষা গ্রহণ যদি না করি, তাহলে পরে এই সমস্ত আন্দোলনটা বৃথা যাবে। এবং যারা আন্দোলন করেছে তারা আবার বলবে যে না, বিপ্লব শেষ হয় নাই। বিপ্লব শেষ হয় নাই এই কথাটা আমি অন্তত শুনতে চাই না। এত কষ্ট করে, এত প্রাণ বিসর্জন দিয়ে, এই যে সোনার টুকরা ছেলেরা, হাজার হাজার ছেলে মারা গেল, এত লোকে যে এটা নিগৃহীত হলো, এটার বিনিময়ে কি আবার সেই ব্যাক টু স্কোয়ার নাম্বার 1 হবে? না, তা হতে দেওয়া উচিত না। সেই জন্যে ছোট বড় সবগুলো রাজনৈতিক দলের উচিত তারা নিজেদের সংস্কার করুক, নিজেদের পরিবর্তন করুক, দেশবাসীকে দেখাক যে এতদিন যা করেছি ভুলভ্রান্তি হয়েছে, ভুলভ্রান্তি মানুষের হতেই পারে, কিন্তু আর হবে না। এবার আমরা যে ট্রেনটা লাইনচ্যুত হয়ে পড়ে গেছিল সেটাকে তুলে এনেছে লাইনের উপরে, এবং এটা লাইন দিয়েই চলবে, এটা দেখানো উচিত। দুঃখের বিষয়, আমরা মুখে যা বলি আমরা তা করি না। কিন্তু এবার অন্তত ছেলেরা দেখিয়ে দিয়েছে যে না, মুখে যা বলা হয় তাও করতে হবে। করুণ না হলে বিপদ কিন্তু সকলের জন্য। একজন তো হেলিকপ্টারে চলে গিয়ে তো বেঁচে গেলেন, বুঝলাম, কিন্তু এতগুলা হলে হেলিকপ্টার বাংলাদেশে নাই যে উড়াই নিয়ে চলে যাবে সব দলকে আর সব নেতা নেত্রীকে। অতএব সেই কথা মাথায় রেখে আমার মনে হয় আমরা এগোনো উচিত। যে নির্বাচনের কথা উনি বলেছেন, আমি মনে করি সংস্কার যেগুলো করা হচ্ছে সেগুলো কোনোটা হয়তো ইমিডিয়েটলি এক্ষুনি না করলে পরে হয়তো অসুবিধা, ভবিষ্যতের জন্যে একটা সুনির্বাচনের জন্যে বা এতে সেগুলো করুন।
কিন্তু সবখানে হাত দিয়ে তারপরে পুরো প্রসেসটাকে প্রলম্বিত করা, আপনার মূল লক্ষ্যটা কি অন্তর্বর্তীকালীন সরকারের? যে দেশে সুশাসন ফিরিয়ে আনা। আর দেশে সুশাসন ফিরিয়ে আনতে হলে কতগুলো স্তম্ভ আছে, সেগুলোকে ঠিকঠাক করতে হবে। তার মধ্যে যেমন নির্বাচন একটা, জনপ্রশাসন একটা, এরকমভাবে বিভিন্ন বাহিনী বা নির্বাচন কমিশন ইত্যাদি। সেগুলোর মধ্যে সেগুলোতেও যেগুলো এসেনশিয়াল, ইমিডিয়েট, যেগুলো না করলে পরে ভালো নির্বাচন করতে পারবেন না, যেগুলো না করলে পরে যে নির্বাচিত সরকার যেভাবেই আসুক না কেন তারা কিছুই অর্জন করতে পারেন, সেগুলোতে হাত দিন। দিয়ে এখন আমার মতে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারের উচিত, এই বর্তমান সরকারের উচিত যে একটি সুন্দর, সুষ্ঠু, সকলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন, এবং সেটা যত দ্রুত সম্ভব দিয়ে দেওয়া। কারণ নির্বাচন, সুন্দর নির্বাচন তো সবাই চায়, কিন্তু একটা জায়গায় যদি আমি একটু বলি যে আমাদের রাজনৈতিক বা আমাদের দেশের যদি সবগুলো কাঠামো আমরা যদি বিশ্লেষণ করি, দেশে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন বা যে দুর্নীতিগুলো হয়েছে তার পেছনে একটা বড় চেইন কাজ করে, সেটা রাজনীতিবিদ, আমলা এবং ব্যবসায়ী, এই তিনজনের সম্মেলনে যতগুলো অনিয়ম দুর্নীতি সেগুলো রয়েছে। আপনার কাছে কি মনে হয় স্যার, এই যে দ্বিকক্ষবিষ্ট পার্লামেন্ট বা যেই সংসদের কথা বলা হচ্ছে সেখানে এইগুলো আসলে কমবে না সেক্ষেত্রে, না বরং স্থানীয় সরকার ব্যবস্থা আরো বেশি শক্তিশালী করলে সেই জায়গাটা আসলে এক ধরনের তৈরি হবে, জবাবদিহিতা তৈরি হবে? দেখুন, দ্বিকক্ষ বিশিষ্ট হোক আর বর্তমানে এক কক্ষ বিশিষ্টই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে কারা ওইটাতে গেলেন, কি বাণী নিয়ে গেলেন, কি উদ্দেশ্যে গেলেন, কীভাবে চালাবেন। কেন বর্তমানে যে সিস্টেমটা আছে, দ্বিকক্ষটা একটু পরে না হয় আনেন, এটা দোষ করলো কি? এটা কি কোনো সময় এটাকে কি ভালোভাবে চালানোর চেষ্টা করা হয়েছে? করা হয় নাই। সেখানে যা খুশি তাই করা হয়েছে। সেটা নির্বাচনটাই ছিল সব সময় প্রশ্নবিদ্ধ। নির্বাচনের নামে দিনের ভোট রাতে হয়েছে ইত্যাদি ইত্যাদি। মানে তো সেখান থেকে আমি মনে করি যে না, ফোকাসটা হওয়া উচিত আগামী নির্বাচন, যেটা যত দ্রুত সম্ভব করে দিন এবং যত সুন্দর, সুষ্ঠু, অংশগ্রহণমূলক, অবাধ নির্বাচন হয় সেটার ব্যবস্থা করুন। করে তারপর নির্বাচিত প্রতিনিধিদের হাতে দিয়ে দেন। সেইভাবে করলে পরে সঠিক জনপ্রতিনিধিত্ব দেশে আসবে। এই সঠিক জনপ্রতিনিধিত্ব আসে নাই বলেই তো, মানে সঠিক নির্বাচন হয় নাই, জনপ্রতিনিধি যাদের আসার কথা টাকা ছড়িয়ে, এখন মনে করুন একজন অত্যন্ত সৎ লোক, এই জনাব সাইফুল হক বা তার দলের অন্যান্য অনেক দলেও আছে, এটা সব দলই ভালো মন্দ আছে। কোনো দলে হয়তো শতকরা মাত্র 10 জন ভালো মানুষ, কোনো দলে হয়তো শতকরা 50 জন ভালো, ইত্যাদি ইত্যাদি, কিন্তু আছে, সবখানে আছে। এরা কোনো দিন সামনে আসতে পারলো না। তাদেরকে সব সময় মার খেতে হলো কার কাছে? অর্থশক্তি, বিত্তশক্তি আর পেশি শক্তির কাছে। ওই যে সেই বহুকাল আগে, প্রায় দেশ স্বাধীন হওয়ার পরে একটা কথা শুনেছিলাম, এটা বোধহয় তখন টাঙ্গাইলের শামসুল হক সাহেব বোধহয় বলেছিল কথাটা, যিনি ছিলেন শামসুল হুদা সাহেব, শামসুল হুদা মন্ত্রী ছিল, ইনফরমেশন বলেছিল যে আরে টাকা পয়সা লাগে নাকি, 10টা হুন্ডা জোগাড় করো আর 20টা গুন্ডা, একটা হুন্ডাতে 20টা। এই কথাটা তখন থেকে চাউর হয়েছে। এইটাই এখন হতে হতে এমন হচ্ছে, এখন করে হুন্ডার দিন চলে গেছে, এখন ট্রাক লাগবে 50টা, আর লাগবে, হুন্ডা লাগবে 200-500টা। যাই হোক, তো এইগুলা থেকে বের হয়ে আসতে হবে। আমরা কেন শিক্ষা গ্রহণ করি না যে আমাদের সঙ্গে 47 ইংরেজিতে একই সঙ্গে ব্রিটিশের শাসন থেকে মুক্ত হয়েছে ইন্ডিয়াও, তারা একটা দেশ পেয়েছে, আমরাও পেয়েছিলাম। তারপরে আমাদের আবার দ্বিতীয়বার উত্তরণ হয়েছে, যেটা কাঙ্ক্ষিত ছিল, সেটা বাংলাদেশ অর্জিত হয়েছে। তাও আমরা কিভাবে একটা নির্বাচন সুন্দরভাবে করতে হয় পারলাম না। অথচ সেই 47 ইংরেজি থেকে ভালো মন্দ মিলিয়ে কিন্তু এই পার্শ্ববর্তী দেশ, আমি ইন্ডিয়ার কথা বলছি, তাদের নির্বাচনগুলো তো কই এরকম প্রশ্নবিদ্ধ হয় না। এটা থেকে শিক্ষা নিতে পারি না? আমরা তো এই 15 কোটি আর 20 কোটি নিয়ে হিমশিম খাই, আর তাদের যে 150 কোটি, মানে সারা দুনিয়ার প্রায় 6 ভাগের 1 ভাগ
লোক তাদের দেশে বসবাস করে, তারা সেগুলো পারে, আমরা পারবো না কেন? তো সেটাই আর কি, নির্বাচনটাই হচ্ছে আমি মনে করি সবচেয়ে বড় ইয়ে। একটা কথা কিছুক্ষণ আগে উনি বলেছেন যে মোটামুটি মুখে মুখে হলেও জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে রাজনীতি, এটা একটা মূলধন। এবং আমি বিনীত আবেদন রাখবো, আমি একজন সাধারণ নাগরিক হিসাবে, এটাকে আপনারা ধরে রাখুন। ওই 90 সালের নির্বাচনের পরে যেটা হয়েছিল এরশাদের পতনের পর, ওই ধরনের ঐক্য নয়, ওই ধরনের প্রতিজ্ঞা নয়। এবার সত্যিকার অর্থে আপনারা দেশের দিকে তাকিয়ে, দেশের সাধারণ মানুষের দিকে তাকিয়ে, এই সাধারণ মানুষই হচ্ছে কিন্তু দেশের মহাশক্তি। এরা আছে তো আপনি আছেন, আমি আছি, সবাই আছে। আসলে একটা বড় চ্যালেঞ্জ এই সরকারের সামনে রয়েছে, সেটি হচ্ছে ফ্যাসিজমের সাথে যারা যুক্ত ছিল এবং একই সঙ্গে গুম খুনের সাথে যে সরকারটি যুক্ত ছিল, সেই সরকারের সাথে সংশ্লিষ্টদের বিচার করা। সেখানে ভারতে অবস্থানরত সাবেক প্রধান শেখ হাসিনার বিষয়টি রয়েছে এবং গুমের সঙ্গে তার সম্পৃক্ততা পেয়েছে গুম খুন তদন্তে গঠিত কমিশন। এবং এই সেখানে যেহেতু ভারত অবস্থান হচ্ছে, ভারতের সাথে আমাদের একটা সম্পর্কে টানা পোড়ানো শুরু হয়েছে, যদিও ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মধ্যে দিয়ে কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু বর্তমান যে অন্তর্বর্তী সরকার, তাদের একদম পরিষ্কার বক্তব্য হচ্ছে যে যারা জুলাই বা গণ অভ্যুত্থানের স্পিড ধারণ করতে পারবে না, তার বিপরীতে আসলে সম্পর্কটি এগোবে না। ভারতকে সেই অভ্যুত্থানের স্পিডটিকে ধারণ করে সম্পর্ক এগিয়ে নিতে হবে। জি, আপনাকে ধন্যবাদ। যেটা আপনি বললেন যে আজকে গুম খুন সংক্রান্ত যে কমিশন হয়েছিল, কমিশন আজকে তার রিপোর্ট দিয়েছেন। আমি প্রথম আপনার অনুষ্ঠানের মাধ্যমে আমি নিশ্চয়ই নাগরিক হিসাবে আমি তো চাইব যে এই রিপোর্টটা জনসমক্ষে যাতে প্রকাশ করা হয়। রিপোর্টে কি আছে আমি নাগরিক হিসাবে, আমার, আপনার ভাইয়ের, আমাদের সবার এটার জানবার, এটার কিন্তু অধিকার আছে। তখন আমরা একমত হতে পারি, দ্বিমত হতে পারি, কোনো প্রশ্নে হয়তো বাড়তি কোনো তথ্য আমরা হয়তো যোগ করার থাকতে পারে। প্রথমত এটাকে মনে করি পাবলিক করা দরকার। তারা অবশ্য বলেছেন এটা আজকে প্রাথমিক রিপোর্ট, আংশিক প্রতিবেদন, আংশিক রিপোর্ট, এরপরে তারা আরেকটা রিপোর্ট দেবেন এবং পুরো 1 বছর লেগে যাবে আসলে পূর্ণাঙ্গ, কারণ 1,500 অভিযোগ পেয়েছেন, 871টি তদন্ত তারা শেষ করেছেন। জন্য দ্বিতীয়ত এটা গুরুত্বপূর্ণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংশ্লিষ্টতাও তারা এখানে উল্লেখ করেছেন। এটা খুব পরিষ্কার। ধরুন এর আগে আমাদের মুক্তিযুদ্ধের পরপরই যখন রক্ষী বাহিনী যখন গঠন করা হয়েছিল রেগুলার বাহিনীর পাশাপাশি, তখন সেটাও কিন্তু প্রধানত সরকার এবং সরকারি দলের স্বার্থেই বিরোধী দলকে সন্ত্রাস, দমন, পীড়ন এবং হত্যা করবার উদ্দেশ্যে সেই রক্ষী বাহিনী বিলুপ্ত হয়েছে। রক্ষী বাহিনী বাস্তবে একটা খুনে বাহিনী হিসেবে তখন এটা কিন্তু এটা পরিচিতি পেয়েছিল এবং জাসদ, সরবরাহ পার্টি সহ তৎকালীন বামপন্থী হাজার হাজার নেতাকর্মীদেরকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। তো আমরা সেই রোমহর্ষ কাহিনী এখন খানিকটা বেরিয়ে আসছে। এবারকার মনে করা হয়েছিল বাংলা ওই যুগে আর থাকবে না। দুর্ভাগ্যজনকভাবে বিএনপির আমলেই 2004-এ এবার এই র্যাবকে এবার গঠন হয়েছিল। তখন আইনমন্ত্রী ছিলেন জনাব ব্যারিস্টার মওদুদ আহমেদ। আমি ওনাকে সিডাপের একটা প্রোগ্রামে বলেছিলাম যে আপনি যেটা করলেন, একসময় তো এই র্যাব তো আপনাদেরকে খাবে, এই র্যাব একসময় আপনাদেরকে খাবে। অ্যান্ড দ্যাট হ্যাপেন খুব দুর্ভাগ্যজনকভাবে। এবং তার পরবর্তী পর্যায়ে 9 সাল থেকে শুরু করে এ পর্যন্ত যখন গুম খুন যখন একটা মহামারী আকারে যখন দিল, অর্থাৎ একটা সরকার কি, যখন একটা সরকারের কোনো পাবলিক ম্যান্ডেট থাকে না, যখন জনগণের প্রতি দায়বদ্ধ থাকে না, তখন সে ভয়, আতঙ্ক, ভীতি ছড়িয়ে দমন করে, শাসন করে, তখন শাসনটা করতে চায়। এবং এটা খুব এই 21 শতাব্দীতে আপনি যে কোনো নাগরিক যত বড় অপরাধ করুক না কেন, প্রচলিত আইনে তার বিচার আছে, সর্বোচ্চ শাস্তিও হতে পারে। কিন্তু আপনি রাষ্ট্রের দায়িত্ব যেখানে আপনি হেফাজত করবেন নাগরিককে, রাষ্ট্র যদি সেখানে যদি সহিংসতা করে, রাষ্ট্র নিজে যদি সেখানে সন্ত্রাস করে, তখন ওই রাষ্ট্রকে অস্বীকার করা ছাড়া ওই রাষ্ট্রের সাথে মানুষের আর কোনো সম্পর্ক থাকে না। এবং দুর্ভাগ্যজনকভাবে অসংখ্য যে গুমের ঘটনা, যেটা খুবই রোমহর্ষক, আয়নাঘরগুলোর আমরা দাবি করেছিলাম প্রকাশ করবার জন্য, গতকালই তো না পরশুদিন
র্যাবের বর্তমান ডিজি, তিনি আয়নাঘর সম্পর্কে তিনি প্রকাশ্যে বললেন, তিনি প্রথম স্বীকারোক্তি দিলেন এগুলোকে বহাল রাখা হয়েছে। তো এই যে বিষয়গুলো সত্যি সত্যি আমরা এই কালো অধ্যায় থেকে আমরা বেরিয়ে আসতে চাই। কিন্তু এ ব্যাপারে র্যাবের ডিজি যদিও তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, দুঃখ প্রকাশ করেছেন, তাতে কিন্তু দায়ী মুক্তির কোনো ঘটনা কিন্তু হয় না। অপরাধ হয়েছে, যে পরিবারের মানুষ হত্যা হয়েছে, যে পরিবারের মানুষ সন্ত্রাস হয়েছে, যারা এখনো 200 পরিবারের মানুষ এখনো ঘরে ফেরেনি, এখনো তারা গুম হওয়া পরিবারে আছে, সেই মানুষগুলো যে হাহাকার, এটা যার গেছে সে কিন্তু জানে, ওই পরিবার জানে সে কিন্তু কোন মাত্রায়, সে কিন্তু কিসে হারিয়েছে। সুতরাং আজকে এটার ক্ষমা প্রার্থনা, দুঃখ প্রকাশ করাটা তাদের কিন্তু দায় মুক্তির কোনো বিধান না। সুনির্দিষ্ট অপরাধ হয়েছে, যারা দায়িত্বে ছিলেন তাদেরকে দায়িত্ব নেওয়া দরকার, তাদের বিরুদ্ধে তদন্ত করা দরকার, বিশ্বাসযোগ্য তদন্ত করা দরকার, কোনো রাজনৈতিক প্রভাবের বাইরে, এমনকি অন্তর্বর্তী সরকারেরও কোনো তাদের প্রভাবের বাইরে বিশ্বাসযোগ্য তদন্ত হওয়া দরকার। যারা অপরাধ করেছেন, যারা এর সঙ্গে যুক্ত ছিলেন, চিহ্নিত করা, আইনের আওতায় আনা দরকার এবং প্রচলিত আইনে তাদের বিচার হওয়া দরকার। এবং বাংলাদেশে এটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমরা র্যাবের মতন এই বাহিনী আমরা দেখতে চাই না। এবং এই বাহিনী কিন্তু জনগণের চাহিদার কারণে কিন্তু বাহিনী তৈরি হয়নি, সরকারকে বাড়তি সুরক্ষা দেওয়ার জন্য, সরকারের বাড়তি একটা বর্ম হিসেবে এই সমস্ত বাহিনীগুলো তৈরি করা হয়েছে। একটা ভীতির চাদর সারা দেশব্যাপী তারা কিন্তু নিয়ে আসছিল, একটা আতঙ্ক, একটা ভীতির জায়গাটা। আমরা এ ধরনের কোনো বাহিনী ভবিষ্যতে আমরা দেখতে চাই না। আমি সেদিন মায়ের ডাকের অনুষ্ঠানে কথাটা বলেছি। আর এমনকি আমি বলেছি যে যারা পুলিশ বাহিনী, তাদেরও ড্রেস কোডটা পরিবর্তন দরকার তাদেরও। কারণ আমি যদি পিলখানার বর্বরচিত হত্যাকাণ্ডের পরে যদি আমার বিডিআরের যদি ড্রেস কোড পরিবর্তন হতে পারে, পুলিশ বাহিনীরও কিন্তু তাদের ড্রেস কোডটা পরিবর্তন দরকার। মানুষের একটা আতঙ্কের জায়গা, একটা ভয়ের জায়গাটা, যেখানে পুলিশ জনবান্ধব হবে, সে তার পেশাগত দায়িত্ব পালন করবেন, রাষ্ট্রীয় বিধি অনুসারে তিনি আইন তিনি প্রয়োগ করবেন। কিন্তু দেখা গেছে তারা বাস্তবে সরকারের ইচ্ছাকে তারা কার্যকারী করবার জন্য হেন কোনো অপরাধ নেই যেগুলোর সঙ্গে তারা যুক্ত, তারা কিন্তু ছিলেন না। সুতরাং আমরা সংস্কারের ক্ষেত্রে এখন একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে পুলিশের কীভাবে সংস্কার হবে। আমি মনে করি ব্যুরোক্রেসির আমলাতন্ত্রের সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে একটা গণতান্ত্রিক সমাজে কিভাবে তিনি পেশাদারিভাবে তিনি তার পেশাদারি এবং আমাদের মতন রাষ্ট্র সমাজের জন্য তার যে মনস্তাত্ত্বিক, তার যে প্রস্তুতি, তার যে ট্রেনিং এবং তার অন্যান্য দায়িত্বগুলো একটা গুরুতর, এগুলো কিন্তু প্রশিক্ষণের মধ্য দিয়ে এখানে গুরুত্বপূর্ণ সংস্কার পরিবর্তন দরকার। আর এই বাহিনীগুলোর ক্ষেত্রে মনে করি পাবলিকলিও এগুলো একটু আলাপ আলোচনা দরকার এবং ভবিষ্যতে এ ধরনের কোনো রাষ্ট্রের কোনো নিপীড়নকারী ভূমিকায় আমরা কিন্তু মানুষ কিন্তু আমরা কেউ কিন্তু দেখতে চাই না। এবং আর তাদের জবাবদিহিতার যে প্রশ্ন এবং তারা কিভাবে জবাবদিহিতা করবেন, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এগুলো আলোচনার মধ্যে এটাকে আসা দরকার। স্যার, আমরা একদম শেষ দিকে আছি, 1 মিনিটে যদি আপনি বলেন যে র্যাব বিলুপ্তি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সম্পৃক্ত রয়েছে সেটির বিচার নিশ্চিত করা। কার, র্যাবের না কার? শেখ হাসিনার। হ্যাঁ, অবশ্যই। শেখ হাসিনাই হন আর যেই হন না কেন, তিনি আইনের ঊর্ধ্বতন নন। যদি তিনি একটা অন্যায় আদেশ নির্দেশ দিয়ে থাকেন, তার পরিণতি তাকে ভুগতে হবে। অতএব তার বিচার হবে, এটা ঠিক কথা। র্যাব আর র্যাবের ব্যাপারে, র্যাব যখন গঠন করা হয়েছিল একটা উদ্দেশ্য নিয়ে, যে পুলিশ পারছিল না, পুলিশ পরিস্থিতির মোকাবিলা করতে পারছিল না। কী জন্যে? তারা ওই সিআরপিসি আর পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল ইত্যাদি ওই মোতাবেকই চলেছে। তখন সরকার, এই বিএনপি সরকার 2004 সালে মনে করলো যে এমন একটা বাহিনী করে দেয় আর কি, যে বাহিনী এখন এটা ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছিল। এই র্যাবটা তখন ফ্র্যাঙ্কেনস্টাইন হয়ে গেছে, যার জন্য এখন এটা বিলুপ্তির প্রশ্ন এসছে। আমি মনে করি পুলিশের মধ্যেই যেমন আর্ম পুলিশ ব্যাটালিয়ন, এপিবি, এটা একটা রিজার্ভ ফোর্স, এটাকে প্রয়োগ করা হয় যদি দরকার পড়ে তখন আইন শৃঙ্খলার জন্য। ওইটাকেই আপনি ক্ষমতা দিন, ওইটার মধ্যেই আপনি যা উদ্দেশ্য সাধন করতেন, এটার জন্য আলাদা করে র্যাবের কোনো দরকার পড়ে না। আলোচনায় অংশ নেওয়ার জন্য মোফাজ্জল করিম এবং সাইফুল হক, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।
দর্শক, নিউজ এন্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।